কবিতাই তো আমাদের প্রত্যেক দিনের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে ভাবতে শেখায়। আর ভাবতে শেখায় বলে আমরা কবিতার হাত ধরে এগোতে চাই। কেউ কবিতার হাত ধরে এগোয় নিজস্ব ভালোবাসা, দর্শন, বিরহ, ভাবনা, সংস্কৃতি নিয়ে। আবার আবার কেউ কেউ কবিতা লেখেন সমাজকে একটু বদল করে দেওয়ার জন্য, সমাজকে একটু অন্যভাবে নিয়ে যাওয়ার একটা তাগিদ থেকে। অথবা অথবা কেউ কেউ কবিতা লেখেন তার শুধুমাত্র নিজের জন্য। কবিতা কবিতা শুধুমাত্র কিছু অক্ষর বা কিছু শব্দের বিন্যাস নয়। যখন অনেকগুলো শব্দের বিন্যাস বা অনেকগুলো অক্ষর পরপর এসে দাঁড়ালো, তখন তা হয়ে যায় এক তরঙ্গায়িত, তখন তা হয়ে যায় এক অন্য দর্শনের দর্শ। আমরা আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ পাঠক, আমরা সেই কবিতাকে হাত ধরে বেঁচে থাকতে চাই। এই বেঁচে থাকার ভেতরেও একটা অদ্ভুত ভালো লাগা আছে, অদ্ভুত প্রাপ্তি আছে, হয়তোবা হয়তোবা অপ্রাপ্তি বা চাহিদা। আজকে আমরা কথা বলবো বিশিষ্ট কবি অজিত কুমার কবির সাথে। তার কবিতা দর্শন কিভাবে আমাদের জীবন দর্শনের ভাবনার সাথে একটা একাত্মতার বোধের সূত্রকে সেতু করে দিয়েছে। নমস্কার অজিত বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। নমস্কার। দেখুন, আপনার প্রশ্নটা খুবই কঠিন, তবে সেই কঠিন প্রশ্নটাকেই আমি আমার মতো করে সহজ করে অল্প কথার মধ্যে বলার চেষ্টা করছি। হ্যাঁ, কবিতা সামাজিক প্রেক্ষাপট, সামাজিক যে নিপীড়ন, বঞ্চনা, বিশ্ব রিক্ততা, এইগুলো আমাকে কবিতা লেখার শব্দ জুগিয়েছে। শব্দগুলো আবার আমাকে কবিতা রচনা করতে, কবিতা গঠন, একটা পরিপূর্ণ কবিতা গঠন করতে সাহায্য করেছে। কেবলমাত্র সমাজের যে এই পশ্চাৎপদতা, মানুষ হয়ে মানুষের প্রতি যে একটা অন্যায়, অবিচার, মনস্কতা কাজ করছে প্রতিনিয়ত, যেগুলো আমাকে প্রতিনিয়ত পীড়া দিয়ে যায়, সেইগুলোই আমি আমার কবিতার মধ্যে ক্ষমতা অনুযায়ী ধরে রাখার চেষ্টা করেছি। যে কটা কবিতা কিন্তু কিন্তু তার জন্য কবিতা লিখে হবে কি হবে? দেখুন, পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এক শ্রেণীর মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে, মাঠে মাঠে খাটে, ঘাম ছড়ায়, তারা সমাজকে বিকশিত করার একদিকে চেষ্টা করে। তাদের বিকশিত হওয়ার পথটাকে, তাদের ব্রেনটাকে, মগজটাকে উন্নত করার জন্যে আমাদের মতো কবি যারা যুগ যুগ ধরে চলে আসছেন, তারা এদেরকে নবরাগে, নবপ্রেরণায় অনুপ্রাণিত করে। এরা তার নিজের অধিকারকে রক্ষা করার জন্যে, অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্যে। তার মানে আপনি বলছেন কবিতাকে কি উর্মিমালা? এই উর্মির আঘাতে, আমি আঘাত বলবো না, এই আঘাতটা খুব ভালো লাগা আঘাত, পরিবর্তনের আঘাত। দেখুন, উর্মিমালা যেটা বলছেন, সেই উর্মিমালা দিয়ে কিন্তু এতটা শক্ত কাজ করা যাবে না। এর জন্যে উর্মির তরঙ্গ তার প্রয়োজন। উর্মিমালা তরঙ্গ যদিও পাশাপাশি চলে, কিন্তু তরঙ্গটা আরেকটু বিক্ষুব্ধ তরঙ্গের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এবং সেই ধরনের যে কটা কবিতা আমি লিখেছি, সে কটা কবিতার মধ্যেই এটাকে বাদ দিলে আসলে উনি বেশ সুন্দরভাবে, কবি মানুষ তো, বেশ কথাটাকে বেশ সুন্দরভাবে বললেন। উর্মি মালা আর উর্মি তরঙ্গ, আমার মনে হয় একজন পাঠক হিসেবে আমি যদি এটাকে একটু বিশ্লেষণ করি, আমি জানি না সেটা ভুল না ঠিক কীভাবে করবো। উর্মি মালা হয়তো একটা সামগ্রিক বহির আঘাত করছে, এটা হয়তো সেটা ভালো লাগে, মন্দ লাগে, সেটাই হোক না, মৃদু আঘাত। কিন্তু উর্মি তরঙ্গ বোধহয় সেই মরমে পশিল হচ্ছে, আপনি তো সেটাই বলতে চাইছি। মরমে পশিল, এবং মরমে পশিল তো বটেই, মরমকে বিদীর্ণও করছে। ওই রবীন্দ্রনাথের কথায়, আদমরা তুই আদমরাদের হাত কি ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। আমার কবিতাটা ঠিক এইটাকে আর কি, ওই আদমরা যারা, তাদেরকে ঘা মেরে তাদের প্রাণের ভিতরে আরেকটা প্রাণকে, যে প্রাণ একটা পরিবর্তন করতে পারে,
একটা মানে পাল্টে দিতে পারে। আচ্ছা, যে কোনো কবিতায় তো শুধু যে পাল্টে দেওয়ার যে নির্যাস সবসময় সেটা সে নাও ছড়াতে পারে, সে তো পাল্টে না পাল্টে দিয়েও একটা অন্য বিরূপচনও তো করতে পারে। করতে পারে অবশ্যই পারে, তো ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যে যেমন ভাবে পারে সেইভাবে করে, যেভাবে চিন্তা করে, যেভাবে সমাজটাকে দেখতে চায় সে সেইভাবে তার তার কবিতার মধ্যে তার অভিব্যক্তি, তার ভাব। হ্যাঁ, এই কথাটা উনি ঠিক কথাই যেটা বললেন, যেভাবে তিনি সমাজকে দেখতে চান, অর্থাৎ দৃষ্টি ও দৃষ্টিপাত, দৃষ্টিভঙ্গি, আপনি বোধহয় সম্ভবত এটাই বলতে চাইছেন। দৃষ্টিভঙ্গির কথাটা, দৃষ্টিভঙ্গিটার কথা বলতে চাইছেন। দৃষ্টিভঙ্গি তো আপনার ওই দৃষ্টিপাতের উপরে নির্ভর করবে, অর্থাৎ আপনি কিভাবে দেখছেন, আপনার দেখার যে ভঙ্গিমা, আপনার দেখার যে সূত্র, আপনার দেখার যে কৌণিক অবস্থান, সেখান থেকেই বোধহয় আপনি এগোতে চান। আর অনেক সময় যেটা হয় যে, আপনার সাথে আগেও কথা বলে যেটা মনে হয়েছে যে কবিতার ক্ষেত্রে তো যে কোনো সৃজনশীলতায় তো একটা নির্দিষ্ট ধারাতে থাকে না, সে নদীর বাঁকের মতো বদলাবেই, তাকে আপনি আটকাতে পারবেন না কোনোভাবে। এখন আদিকবি বাল্মীকি থেকে শুরু করে যদি আজকের এই অবস্থানে যদি আসি, তাহলে খুব স্বাভাবিকভাবে কবিতার অনেক বদল ঘটেছে, কবিতার নির্মাণের বদল ঘটেছে, কবিতার উপস্থাপনের বদল ঘটেছে। এই যে বদল ঘটে যাওয়া, দীর্ঘ 5টা দশক আপনি লিখছেন, এই বদলের সাথে আপনি কি অ্যাকনস্ট্যান্টেড হতে পেরেছেন? আপনি কি পেরেছেন যে তার সাথে একাত্মতা হওয়া? সবটা হতে না পারলেও নিজেকে কিছুটা বদলে সমাজের সঙ্গে কিছুটা মিলিয়ে নিয়ে পরিবর্তন করতে পেরেছি বইকি। বেশ, আমি নিজেই তো একটা পরিবর্তিত মানুষ, সেই বাল্মীকি যুগ আর আজকের যুগ, আমি তো পরিবর্তিত। সুতরাং আমার লেখার মধ্যে, আমার ভাবনার মধ্যে একটা পরিবর্তিত রূপ তো থাকবেই। এই যে পরিবর্তিত রূপ, অর্থাৎ কিনা আপনি, মানে আমি তো সেই যুগের মানুষ বলতে আপনি এটা বোঝাতে চেয়েছেন যে এখন এই যে সময়ের যে প্রান্তিকতা, যে সময়ের ভেতরে আপনি অবস্থান করছেন, অর্থাৎ বয়সের দিক থেকে, যে খুব স্বাভাবিকভাবে এই যে এতগুলো সময়, এতগুলো দিন সমাজকে দেখা, এতগুলো সময় সমাজকে দেখার, এটা কিন্তু একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তবে একদম যদি সরাসরি বলে, এটা একটা প্লাস পয়েন্টও তো আছে। অর্থাৎ আপনার থেকে যিনি 30 বছর বয়স কম, তিনি সেই অভিজ্ঞতাটা এখনো সঞ্চয়ই করেননি, ফলে তার লেখার যে ক্ষুরধারতা সেটা তো সেই জায়গায় থাকবে না, সেখান থেকে তো আপনি আরো অনেক বেশি আপনার লবণ চাঁদা কপাল। না, সেটা মানে ওই কি বলবো আপনাকে, কালক্রমিক হিসেবে যেটা আপনি ব্যাখ্যা করতে চাইলেন, অনেক ক্ষেত্রে তা হয় না। সবটা ট্যালেন্ট, প্রতিভাটা কার মধ্যে কি আছে। যেমন ধরুন রবীন্দ্রনাথ, সে 14 বছর বয়সেই বনফুল কাব্যগ্রন্থ লিখছে, 8 বছর 8.5 বছর বয়সেই তাদের বাড়িতে একতলা থেকে দোতলায় উঠতে গিয়ে, সেগুলো আপনাদের মনে আছে, সে আপনার বলি হচ্ছে, পাঁঠা বলি দেওয়া হচ্ছে, সেখানে পুরাতনা মানে যুবকাষ্ঠ সেটা ভেঙে গেল, খুব খুশি। ছোট্ট রবীন্দ্রনাথ বলতে বলতে উঠছেন, উপর দিকে উঠছেন, আখরোট বাকরোট কাঠ, আখরোট বাকরোট কট কটাসকট পট কটাসকট। তো রবীন্দ্রনাথের এটা তো আবার কবিতার একটা কি বলবো, শিকড়েরও শিকড়তম অংশ। তারপরেই তো আসলে আমাদের যে কোনো ক্ষেত্রেই যখন আমরা কোনো কবিতা বা কোনো ভাবনা বা কবিতা সংস্কৃতিকে নিয়ে আলোচনা করি, তখন শুধু বাঙালি হিসেবে নয়, কবিতার ভাবনা, কবিতার সৃজনশীলতা নিয়ে যখন আলোচনা আসে, খুব স্বাভাবিকভাবে এবং একেবারেই বলা যেতে পারে, আমি বলবো অন্তত প্রথাগতভাবেই তিনি চলে আসেন। তিনি মানে তিনি রবীন্দ্রনাথ, অর্থাৎ তারই ছায়া তলে তো আমরা প্রত্যেকেই আছি। আজকে নতুন মানুষজনেরা রয়েছেন যারা তাদের মতন করে লিখছেন, কিন্তু রবীন্দ্র পরবর্তী পর্যায়ে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেকটা সময়কে পেরিয়ে এসেছি। এই যে সময়কে পেরিয়ে আসা, যে সমদর্শন, যে সমকালকে দেখার যে একটা প্রয়াস, সেটা কি অজিত বাবুদের মতো মানুষজনের করতে পারলেন, নাকি পারলেনই না, নাকি সেই জায়গাতে সীমাবদ্ধ থাকলেন? এটা কিন্তু আমাদের সত্যি জেনে না। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আফটার রবীন্দ্রনাথ, তারপরে যে সমস্ত কবিরা, লেখকরা বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বিরাজ করেছেন, কি বল, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে বিভূতিভূষণ মুখোপাধ্যায় ইত্যাদি, বিমল বাবু ইত্যাদি, সত্যজিৎ রায়ও ছোট গল্প ক্ষেত্রে, এসব যাদেরকে আমরা দেখলাম আর কি,
আমরা তো ওনারা নিজেদেরকে বদলেছিলেন, আবার ওনাদের দেখেও আমরা নিজেদেরকে কিছু কিছু বদলাবার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সেটা করতে পারবো না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একটা পরিবর্তনের স্রোতধারা জনগল বয়ে চলেছে, আমরাও কিন্তু সেই মানে পরিবর্তনের খাঁজে খাঁজে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে আমরা তাকে সঙ্গত করেছি। পরিবর্তন সম্মতি। থাকবে, পরিবর্তনকে পরিবর্তনের মতো করে নিজের মতো করে নিয়ে যেতেই হবে, সেটাই বাস্তব, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অজিতবাবু সেই পরিবর্তনে সত্যি পারলেন, নাকি হেরে গেলেন, নাকি জিতলেন, নাকি তার একটা নতুন পথকে তৈরি করতে পারলেন ওই সেই পুরনো সনাতনী ভাবনার সূত্রটা ধরে? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসি, সাথে থাকুন। সৃজনশীল মানুষ, যে কোনো সৃষ্টিশীল মানুষ, তার তো একটা নির্দিষ্ট কোনো ব্যাকরণ নেই। যদিও আমরা কবিতার ক্ষেত্রে বলছি, আপনি বলতে পারেন কেন চতুর্দশী শব্দ কেন বলবো না, কেন সনেট বলবো না, কেন অমৃতাক্ষর বলবো না, কেন হাইকু বলবো না, কেন লিমেরিক বলবো না, আমি এরকম বহু বলতে পারি। তো এই প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে বা ছড়ার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট নামকরণের একটা সূত্র আছে, যেখান থেকে সেই কবিতাটার যে সামগ্রিক যে বিন্যাস, তার যে উপস্থাপন, আর লিমেরিক বললে আমরা বুঝতে পারছি যে একটা 5 লাইনের হচ্ছে, হাইকু বললে আমরা বুঝতে পারছি যে ছড়াটা এই রকমের হচ্ছে। কিন্তু তার বাইরে থেকে দাঁড়িয়েও যখন কোনো শব্দ, যখন কোনো অক্ষর, যখন কোনো লাইন, যখন কোনো ভাবনা, যখন কোনো অনুভবতা আপনাকে আক্রমণ করছে বা আঘাত করছে, তখন কোথায় ব্যাকরণ, কোথায় কি, তখন তো লেখাই হয়ে যাচ্ছে, হয় না? হ্যাঁ, হয়ে যায়। বাঁধা ধরা গণ্ডি আর থাকে না, ব্যাকরণ থাকে না, কোনো ভূগোল থাকে না, কিছুই থাকে না। সব যেন উদার আকাশের মুক্ত বাতাসে, মুক্ত বিহঙ্গের মতো সব কিছু যেন লোট হয়ে যায়, ছুটে এখান থেকে ওখান, ওখান থেকে সেখানে চলে। আপনার লেখার ভেতরে দেখছি যে অজস্র কামনা বাসনার ঠাসা স্বপ্নগুলোকে বুকে চেপে ধরে ভেসে চলেছি দরিয়ায়, মাঝেও দরিয়ার উথাল পাথাল তরঙ্গমালার অভিঘাতে তরিখানি টলমল করে ভাঙা তরি, ভাঙা হলে ছেঁড়া পাল নিয়ে তবু চলেছি দরিয়ার ওপারে, যেখানে কামিনী কাঞ্চন ভরা স্বপ্নগুলো কিলবিল কানে কানে বলছে, চল রে মন চল, ওপারে সুখের সীমাহীন আকরে। এখানে আমি থামলাম। এখানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, মন বলে আমি মনের কথা জানি না। সত্যি কি নিজের মনের কথা পারেন বলতে, বুঝতে পারেন? লিখে তো ফেললেন। মনের অভিব্যক্তি তো মনের একটা ভাবনা। হ্যাঁ, সে তো বটেই। জীবনের একটা পর্যায়ে এসে তো মনে তো হচ্ছে যে অনেক কিছু তো স্বপ্ন রেখেছিলাম, স্বপ্নগুলো বুকে নিয়ে তো বাঁচবো বলে ভেবেছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না, এই স্বপ্ন সব সফল হয় না, বাস্তবে রূপ পায় না। আবার যখন এই মানুষ যখন তার স্বপ্নগুলোকে সফল করলো, আবার নতুন স্বপ্ন আসে। নতুন কিন্তু স্বপ্ন এখানে আসবে। প্রাসঙ্গিক ক্রমে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট কালাম সাহেব, তিনি বলেছিলেন যে স্বপ্ন শেখায়, যে স্বপ্ন ঘুমিয়ে দেখো না, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না। তাহলে ওই দ্বিতীয় কথাটাই সত্যি, যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দিচ্ছে না। এই যে কালাম সাহেব এত বড় কথা বলেছেন, এটাকে জীবনে একটা অদ্ভুত দার্শনিকতার সূত্র, যে স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দিচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তেই আপনাকে একটা তাগিদের দিকে বোধহয় এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার কবিতার ক্ষেত্রে কিছুটা আমার এটা মনে হয়েছে, আমার দৃষ্টতা নেবেন না প্রিয় দর্শক, আমারও দৃষ্টতা নেবেন না, সেটা হলো আপনার কবিতা বা আপনার কথা বা উপস্থাপনার ভিতরে আপনার একটা একমুখিতা আছে। এই একমুখিতা বলতে শুধু সমাজ দর্শন, শুধু সমাজ ভাবনা। আচ্ছা, কখনো কখনো কি প্রেমের কবিতা লেখেননি? জীবনের একটা সময়, জীবনের একটা তরঙ্গত সময়, একটা ভাবনার সময়, প্রেম কি কবিতার হাত ধরে এগোয়নি? প্রেম তো অনাদি অনন্তকালের চিরন্তন সত্য, একটা সত্তা, মানবিক সত্তা। ঠিক। সে সত্তা তো সকল মানুষের মধ্যেই থাকে, সকল নরনারীর মধ্যেই থাকে। সে যে বয়স ছিল, সেই বয়সে সে জিনিস ছিল। আস্তে আস্তে সেই জিনিসের যে তারল্য, তরলতা, সব আস্তে আস্তে ঘনত্বে রূপান্তরিত হয়ে আজকে জীবনের উপান্তে সে হাজির। কিন্তু প্রেম আছে, মানে প্রেমের তরলতাটা তৈরি হয়ে গেল, প্রেমের জাড্যতা ঘনত্বে রূপান্তরিত হয়েছে। প্রেম আছে, এই প্রেম আছে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করা, সেই এক প্রেম। যে প্রেম একদিন যুগল
মিলনের কল্পনা করেছে যে প্রেম, জীবন আস্তে 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 নানা খাদে ভাঙে। এটা বোধ হয় একজন কবি বা সৃজনশীল লেখকের কাছে এই বিশ্লেষণ বা উপস্থাপনটা একটা খুব ভীষণভাবে জরুরি। যেটা আপনি একটাকে বললেন যে প্রেম যুগলের মিলনকে কামনা করেছে একটা সময়, জীবনের উপান্তে এসে এই প্রান্তিক সময় ঈশ্বরের কাছে সেই প্রেম। আমার এখানে এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, সেই রবীন্দ্রনাথ, উপায় নেই বড় আশা করে এসেছি গো কাছে থেকে নাও। এই গানটা যদি শুনি, এই গানটা শোনার সময় একটা অদ্ভুত একটা দ্বৈত ভাবনা বা একটা দ্বৈত অনুভবতার কথা মনে পড়ছে, যে বড় আশা করে এসেছে গো কাছে থেকে। সেখানে একটা অদ্ভুত যুগল প্রেমের কথা যখন যদি ভাবি, তো সেটা যেরকম বলছে। আবার উল্টো দিক থেকে যদি ভাবি, যে তুমি ঈশ্বরের কাছে বলছে যে বড় আশা করে এসেছে গো কাছে থেকে নাও, তুমি আমাকে নাও। এই প্রেম, এটাই বোধ হয় কবিদের ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট আপনাদের। অর্থাৎ এই একটা টুইস্টিং, একটা ওইভাবে বোধ একটা নামানো লিখতে পারা যায়। কখনো কি এরকম হয়েছে যে যখন কোনো যে কবিতার ক্ষেত্রে, আমাদের অন্য একটা আলোচনাতে আমরা বলেছিলাম, অনেকেই এটা অভিযোগ করেন, প্রিয় দর্শক আমার দৃষ্টতা নেবেন না, অনেকেই এই অভিযোগটা করেন যে বর্তমান সময়ের যে আধুনিক কবিতা, সেই কবিতা অনেক বেশি জটিল শব্দের আবর্তিত। অনেক সময় সেই কবিতা থেকে তার মানেটাও বুঝতে পারা যাচ্ছে না। এই যে মানেটা বুঝতে না পারা যে একটা ব্যাপার, সেটাই বোধহয় কবিতাকার একটা উত্তরণের পথ অনেকে বলেন। কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, এটা আমার মনে হচ্ছে আমি তাদের সঙ্গে একমত নই, যে দুর্বোধ্য করে তুলে দিলাম। যে লেখা পাঠক বুঝতে পারলো না, পাঠক হৃদয়ে নিতে পারলো না, তাতে কিছু শিখতে পারলো না, একবারে নুড়ি পাথরের মতো কতগুলো শব্দ এসে তার উপরে হুড়মুড় করে পড়ে গেল, তাতে কোনো কী লাভ আছে? সেই জন্য আমি বলছি যে কবিতা অন্তত মানুষের মধ্যে সহজ বোধটা হোক। তাহলে আপনাকে সেই কথাটা বলতে হবে, সবাই কবি নয়, কেউ কেউ কবি। অবশ্যই অন্তত সেই সবাই কবি নয়, কেউ কেউ কবি। এই যে শব্দ, আপনি খুব ভালো কথা বললেন, যে অনেকগুলো শব্দ হুড়মুড় করে এসে পৌঁছলো, হুড়মুড় করে এসে পড়লো। শব্দ তো পড়বেই। ধরুন, যিনি কবিতা বুঝতে পারেন না, তাকে কাব্যরসিক করে তোলার দায়িত্ব তো আপনাদের মতো মানুষজনদেরই। তাকে সেই কবিতা সম্পর্কে উৎসাহের একটা জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব তো সেই কবিরই একজন। সেখান থেকে আপনারাও কি বিচ্যুত হচ্ছেন, বা সেখান থেকে আপনারা কি আদর্শভাবে থাকছেন? দেখুন, আমার মতো লোকেরা যারা এখন কবিতাটা একটু কম লিখছি, যারা বেশি লিখছে আর কি, যারা লিখছেন, তাদের দায়িত্বটা একটু বেশি বড়, তাই বলে মনে হয়। আমি যে এই যে কবিতাটা লিখেছি, বোধ হয় আমার এই কবিতাটা অন্তত সাদামাটাভাবে যে কোনো পাঠক পাঠিকাই এর মূল জায়গাতে গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু আপনার এই কবিতাটার ভেতরে কিন্তু যদি খুব একটু গভীর নিরীক্ষণভাবে নিরীক্ষিত যদি পড়ি, তাহলে সেক্ষেত্রে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আপনি সমাজ দর্শন আর একটা নতুন সমাজের কল্পনা করছেন, একটা আশা করছেন, একটা স্বপ্ন দেখছেন। আবার এই কবিতার শেষের দিকে, আমি দর্শকদেরকে পড়ে শোনাবো, এই কবিতার শেষের দিকেই আপনি বড় বেশি নৈরাশ্যবাদিতার দিকে এগোচ্ছেন, বড় বেশি হতাশা আপনাকে গ্রাস করছে। আপনি লিখছেন, যেটা আপনার কথা দিয়ে বলছি, আমরা যে জায়গাটা শেষ করেছিলাম, সেখানে আপনি বলছেন যে স্বপ্নে দেখা সুখ সম্ভারের অপরূপ দুটি, এখানে এখন শুধু ভোগ আর ভোগ। ভোগও এখন যেন নোনতা, বিস্বাদ লাগে, ভোগান্তে সুখ ও শান্তি যেন মহাকালের চক্রে আবর্তিত। মহাকাল তো থাকবে, তা থেকে বেরোবেন কি করে? বেরোতে পারা যাচ্ছে না বলেই তো হতাশাটা, কবির হতাশা। সেদিন বলছেন যে আমি এখন স্বপ্নহীন, কামনাহীন, শেষে সেদিনের হাত ছেড়ে। ও থেকে উত্তরণের কথা আমি উন্নীত হতে পেরেছি আর কি, যে আমি ভাবছি আর কি, যা স্বপ্ন দেখেছিলাম, যা ভেবেছিলাম, যা চেয়েছিলাম, সেগুলো সব পরিত্যাগ। তাহলে কি আপনাকে আমি বলবো মনন জিতেন্দ্রীয় পুরুষ, জিতেন্দ্রীয়হীন মানুষ জিতেন্দ্রকে জয় করেছেন? না, তা তো বলবো না বটে। তাহলে এটা যদি না বলি, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ভাবনার যে সংস্কার, সেখান থেকেও বোধহয় একটা আবরণ তৈরি হচ্ছে, একটা ব্র্যাকেট তৈরি হচ্ছে। অর্থাৎ কিনা দুটো ব্যাপার আমার যেটা মনে হয়, হয়তো আমি ভুলও বলতে পারি, যে একটা হলো যে এই যে প্রবীণতা, এই যে প্রান্তিকতা, এই যে অনেকটা জীবনকে দেখা, এই দেখার যে একটা অভিজ্ঞতাটাকে মূল্য তো আছেই, যে কোনো মানুষের যে কোনো ক্ষেত্রে থাকবেই। সেই অভিজ্ঞতা আপনাকে কখনো কখনো কোনো জায়গায়, যখন আপনি বর্তমান যে সমকালের কিছু ঘটনা দেখছেন, আপনাকে আঘাত করছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি মানসিকভাবে আক্রান্ত হচ্ছেন, সেটাই বোধ হয় কবিতা, তাই তো? হ্যাঁ অবশ্যই, এটা যেমন সত্য। আবার এখানে কবি
এটা কবির লেখা কবিতা। কবি নিজেকে সমর্পণ করতে চাইছে পরম ব্রহ্মের পাদপদ্মে, অর্থাৎ সেখানেই কবি সমস্ত তৃপ্তি, তার স্বপ্নগুলোকে এবং সেই জন্য এই কবিতার শেষ হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। এই যে জায়গাটা, অর্থাৎ কিনা মানুষের জীবনের তো অনেকগুলো অধ্যায় থাকে, সেই প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে মানুষ সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে। সৃজনশীল মানুষের তার একটা অদ্ভুত একটা আলাদা জায়গা আছে। তিনি সে শুধু অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করেন তা নয়, সেই সঞ্চয়কে অনেক বেশি রেখে দেয়। যদি বলি সেই সঞ্চয় থেকে বা সেই সেভিংস থেকে তারা ডিভিডেন্ড পান। এই সঞ্চয়ের ভাবনা থেকেই কিন্তু যে ভাবনার যে অভিজ্ঞতা হয়তো 20 বছর আগে হয়েছিল, দেখা গেল 25 বছর বাদে ওই সঞ্চয়, ওই ভাবনা থেকে একটা লেখা তৈরি হয়ে যায়। এটাই বোধহয় ডিভিডেন্ড। কি বলবেন? হ্যাঁ, খানিকটা তো বটেই, অস্বীকার করার জন্য। শেষের দিকে একটা প্রশ্ন করছি যে আপনি আবারও কবিতা নিয়ে আপনার সাথে দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় যে করার সুযোগ ঘটেছে, সেটা আমি বলি যে একটা সময় কিন্তু একটু, আমার এটা তো ধৃষ্টতা নেবেন না, একটু এই প্রবীণ ধরনের কবিদের সাথে আমাদের মাঝে মাঝে একটু একটা মতবিরোধ বলবো না, এটা মতবিরোধ হওয়াটাই বোধহয় স্বাভাবিক। হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে মনে হয় যে সেই সময় আমি রবীন্দ্র যুগ, তার আগের যুগ, পরবর্তী যুগ, কিছুটা কল্লোল যুগের আগ পর্যন্ত আমি বলছি, তো সেখানে কিন্তু এই অন্তমিলের কবিতা, অর্থাৎ কিনা সব শেষের যে অন্তমিল, এই অন্তমিলের কবিতা কিন্তু অন্তত বিগত 3টে দশক ধরে উঠে গেল, চলে গেল। কিন্তু আমরা তো জীবনানন্দের কথা শুনছি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা চোখ তার সামাতে দেশে। আবার আমরা শক্তি চট্টোপাধ্যায় করছি অপনি বাড়ি আছো। আবার আমরা শুনছি যে যেতে পারি কিন্তু কেন যাবো, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। সেখানে তো একটা অদ্ভুত, ওই যে আপনি বলছিলেন তরঙ্গ, সেটা তরঙ্গ আছে, অন্তর্নিহিত নেই? তরঙ্গ আছে, তরঙ্গ তো থাকবেই। সবাই লেখার মধ্যে একটা তরঙ্গ থাকে, সে তরঙ্গ মৃদু হতে পারে, তার থেকে একটু চড়া হতে পারে, আরো একটু তীব্র হতে পারে, অথবা একেবারে শুধু লেখার জন্যই লেখা, মানে সেই টাইপের আর কি। যে কোনো সৃজনশীল মানুষের তো নানা রকমভাবে প্রেরণা থাকে, তারা প্রেরণা পান, আর সেই প্রেরণা থেকে যখন একটা তার কাজের একটা গতি প্রকৃতি, তার সৃজনশীলতা, তার সৃষ্টিশীলতা, তার সাহিত্যশীলতা যখন তৈরি হয়ে যায়, তখন এই সমস্ত প্রেরণামূলক মানুষজনেরা তাকে আরও বেশি উজ্জীবিত করে, আরও বেশি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগান এবং উৎসাহ দেওয়া বটে। ঠিক সেরকমভাবেই অজিতবাবুর বৌমাও ঠিক তাই। তার প্রেরণা, সেটা অনেক বয়স কম, খুব স্বাভাবিকভাবে তার প্রেরণা, তার উৎসাহ, এই সমস্ত কিছু নিয়েও কিন্তু তিনি লিখে চলেন। অজিতবাবু খুব বহিমিয়ান মানুষ, তার কোনো কিছু জিনিসপত্র গুছিয়ে তিনি রাখেন না, তার ছবিও কোনো কিছু গোছানো নেই, কোথাও কোনো কিছু নেই, তিনি লেখেন নিরন্তরভাবে। কিন্তু বৌমা, সে কিন্তু তার মতন করে, তার নিজের মতন করে গুছিয়ে রাখেন বা সংগ্রহে রাখেন। এটাও তাকে প্রেরণা বটে। তাই একটু প্রেরণার কথা শুনতেই হবে, শোনার পর আমরা আবার অজিতের কাছে ফিরে আসছি। নমস্কার, আমি সুমনা কোলে। এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি আমার শ্বশুরমশাই হন, পিতৃতুল্য। তিনি সাহিত্য, গল্প, প্রবন্ধ এটা ওটা লেখালেখি করেন। এগুলো মাঝে মাঝে আমি দেখি, কিন্তু সংসারে নানা চাপে বা এই একটা 2 বছরের মেয়ে আছে, তা সে তো খুবই দুরন্ত, তো তাকে নিয়ে এটা ওটা চলে, সে হয়েও ওঠে না। কিন্তু যতটা আমি করার বা যতটা পারার সেটা আমি করি। এই সমস্ত লেখা বা গল্পগুলো যখন কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়, তখন যখন বাড়িতে আসে, তখন এই লেখা বা গল্পগুলো আমি যখন পড়ি, তখন আমার খুব ভালো লাগে এবং আমি গর্বিত বোধ করি। আর কোনো আত্মীয় পরিজন বা বাপির কোনো বন্ধুদের আমি এগুলো বলি, আর নিজেরও খুব ভালো লাগে যে মানে শ্বশুরমশাই হিসেবে নয়, নিজের বাবার মতো হিসেবে এগুলো আমার খুব মানে গর্ববোধ হয়, এগুলো আমার খুব ভালো লাগে এবং আমার শ্রদ্ধার জায়গাটা অনেকটা বেড়ে যায়। বাপির সমস্ত লেখা বা কোনো এই যে ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছু ছবি বা কোনো প্রোগ্রামে গেছেন, তো সেইগুলো যদি আমি দেখতে পাই, সেগুলো আমি একটু গুছিয়ে রাখি। বাপিতে একটু মানে সৃজনশীল মানুষ, বোহেমিয়ান টাইপের, তো সেগুলো আমি যখন কোনো ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপে কেউ যদি ওগুলো পোস্ট করেন ছবিগুলো, সেগুলো আমার খুব ভালো লাগে বা আমি নিজে এসে ওগুলো নিয়ে বাপিকে দেখাই বা বাড়ির সবাইকে দেখাই, তখন খুব ভালো লাগে। বাপি, মা, বাড়ির আরও সবাই
বা বাপির বাইরের যারা কেউ থাকে তাদেরকেও দেখাই, তারাও খুবই ভালো বলেন, তারাও আনন্দ পায়। সৃজনশীল মানুষজনের ক্ষেত্রে তো আরও সমস্যা, তার কারণ তার তো মগজাস্ত্র আছে, হাতে কলম আছে, তিনি লিখতে চান। তাই তাই ওনার মতো মানুষজনেরা, প্রবীণ মানুষজনেরা যারা লেখা নিয়ে চর্চা করেন, যারা লেখার সাথে সৃজনশীলতার সাথে মেতে থাকেন, তাদেরকে এতটা সুযোগ দিলাম, এতটা প্রস্তাব দিলাম যে এত কিছু থেকে, জটিলতা থেকে আপনাকে সরিয়ে দিচ্ছি। উনি স্বীকার করলেন উনি থাকতে পারবেন না। এই থাকতে না পারার জন্য আমাদের একটা প্রাপ্তি আছে। ওনারা থাকতে পারেন না বলেই তৈরি হয়ে যায় নতুন লেখা, নতুন কবিতা, নতুন গল্প, নতুন প্রবন্ধ। আর আমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, আমাদের কিন্তু প্রাপ্তিযোগ ঘটে নতুন কবিতা, নতুন গল্প, নতুন ভাবনা নিয়ে। অর্থাৎ আপনার মতো মানুষজনের কাছ থেকে নতুন কিছু পাবার আশা। অতএব আপনার ক্ষেত্রে আশঙ্কিত হওয়ার কারণ নেই, আমাদের ক্ষেত্রে আশান্বিত হয়ে আমাদের কথা শেষ করুন। ভালো থাকবেন। হ্যাঁ, অনেকটা দিন তো কাটিয়ে ফেললাম। তা যতদিন রইলাম এই সমাজকে কতটুকু কি দিতে পারলাম জানি না, তবে বিশ্বাস রাখি যতদিন বেঁচে থাকব ততদিন সাধ্যমতো সমাজকে, সমাজের মানুষকে কিছু দেওয়ার অন্তত চেষ্টা করে যাব। অন্তত এই প্রতিশ্রুতি মানুষের কাছে আমি রাখতে